সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি সেকেন্ড ইয়ার মানবিক শাখা যুক্তিবিদ্যার সকল ছাত্রকে আমার ষষ্ঠ ক্লাসে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, যে যেখানে আছো পরিবারের সাথে ভালো নিরাপদে আছো। আমি তোমাদেরকে আজকে তৃতীয় অধ্যায়ে আরোহের প্রকারভেদ তোমাদেরকে আমি পড়িয়েছি। গত 3টা ক্লাস তোমাদেরকে আমি আরোহের প্রকারভেদ পড়িয়েছিলাম। আজকে আমি জাস্ট রিভিউ ক্লাসটা নেব, আর সিকিউ যেটা সৃজনশীল দুটো কোশ্চেনের কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা হয়তো বেশ লং টার্ম তোমরা হয়তো ভুলে গেছো মানে অনেক কিছু। তো যাই হোক, আরোহ অনুমান আজকে আরোহের প্রকারভেদ যেটা তৃতীয় অধ্যায়, এটা আমাদের শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন অধ্যায় পড়ব। তো শিক্ষার্থীরা, আমার পরিচয়টা জেনে নাও। আমি ইলোরা দাসুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদের যুক্তিবিদ্যার প্রথম বর্ষে তোমাদের সাথে আমার ক্লাস হয়নি, আর দ্বিতীয় বর্ষে সাধারণত আমি দ্বিতীয় বর্ষেই ক্লাস নিয়ে থাকি। তোমাদের সাথে তো আমার অনলাইনেই দেখা, অনলাইনেই তোমাদের সাথে আমাদের ক্লাস হচ্ছে। তো কলেজ যদি খুলে যায়, এর মধ্যে বৈশ্বিক মহামারী যদি শেষ হয়ে যায়, হয়তো তারপরে তোমাদের সাথে আমার কলেজে দেখা হবে, আমরা সরাসরি ক্লাসে যাব। আর শিক্ষার্থীরা, তোমাদের হয়তো প্রথম সিটি পরীক্ষা হবে, তোমাদেরকে সিলেবাস দেওয়া হয়েছে। তোমরা এমসিকিউ পদ্ধতিতে, তোমাদের সিকিউ যেটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। তোমরা বইয়ের, আমাদের যে যে বই রেফারেন্স বুকগুলো আছে, বই পড়বে, বইয়ের ভিতর থেকেই প্রশ্ন করা হয়েছে। তোমরা প্রথম সিটি পরীক্ষাটা যেটা অনলাইনে দেওয়া হয় দিচ্ছে, সেটা তোমরা মানে দেবে, এবং আশা করি তোমরা সবাই পরীক্ষা অংশগ্রহণ করবে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের রিভিউ ক্লাস আরোহের প্রকারভেদ, কারেন্টস অফ ইন্ডাকশন, বেশ বড় একটা চ্যাপ্টার। তোমাদের দ্বিতীয় সিটি পরীক্ষা কিন্তু একদম শুধু আরোহের প্রকারভেদ এই চ্যাপ্টার থেকেই হবে। তো তোমাদের প্রথম সিটি পরীক্ষা হবে যৌক্তিক বিভাগ এবং যৌক্তিক সংজ্ঞা থেকে, আর দ্বিতীয় সিটি পরীক্ষা হবে আরোহের প্রকারভেদ থেকে। তো তোমার মানে পুরো একটা পরীক্ষা এই তৃতীয় অধ্যায় থেকে হবে। এজন্য আমি তোমাদেরকে একটু রিভিউ করার চেষ্টা করছি, যাতে তোমরা একটু মনে করতে পারো। আচ্ছা, ঠিক আছে, চলো শিক্ষার্থীরা, দেখো তোমরা একটু স্লাইডের দিকে তাকাও। তোমরা রিভিউ ক্লাসে আমি আসলে তোমাদেরকে কি কি পড়িয়েছিলাম একটু দেখো, যে অনুমান কি, অনুমানের প্রকারভেদ, আরোহ অনুমান বলতে কি বুঝো, আর অবরোহ অনুমান কাকে বলে, আরোহ অনুমানের প্রকারভেদ, প্রকৃত আরোহ অনুমানকে আমরা কি ভাগে ভাগ করেছিলাম, তোমাদেরকে আমি ছক আকারে দেখিয়েছিলাম। আশা করি তোমাদের সেটা মনে আছে। আমি আজকেও তোমাদেরকে ছকটা দেখাবো। আরোহ অনুমানকে প্রথমে আমরা প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহে ভাগ করেছিলাম। প্রকৃত আরোহকে আমরা ভাগ করে বলেছিলাম যে 3 প্রকার: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। তারপরে আমরা বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য বলেছি, কাকে বলে বলেছি, অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে বৈশিষ্ট্য বলেছি, তারপরে সাদৃশ্য অনুমান কাকে বলে, সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য বলেছি। এভাবে আমরা কি করেছি, প্রকৃত আরোহ শেষ করেছি। প্রকৃত আরোহ শেষ করার পরে আমরা সাদৃশ্য অনুমানের প্রকারভেদ পড়িয়েছি। এরপরে চলে এসেছে আমরা অপকৃত আরোহ। অপকৃত আরোহ যেটা ইমপ্রপার ইন্ডাকশন আমার লাস্ট ক্লাসে ছিল। অপকৃত আরোহ কত প্রকার ও কি কি, পূর্ণাঙ্গ আরোহ কি। অপকৃত আরোহকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। আমি তোমাদেরকে বিষয়টি ব্যাখ্যা সহ, উদাহরণ সহ আমি পড়িয়েছি। তো যেহেতু আমাদের একটা চ্যাপ্টার থেকেই পুরো একটা সিটি পরীক্ষা, দ্বিতীয় সিটি পরীক্ষা হবে, যার ফলে আমি তোমাদেরকে আমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি সবাই ক্লাসে অংশগ্রহণ করছো। শিক্ষার্থীরা, তোমরা সেই ছকটা একটু দেখে নাও। আমি যে তোমাদেরকে বললাম আরোহ কাকে বলে, আরোহ তোমরা জানো যে প্রথম বর্ষে আমরা অবরোহ অনুমান করেছিলাম এবং দ্বিতীয় বর্ষে আমরা আরোহ পড়ছি। এবং আরোহ অনুমানে আরোহকে আমরা প্রথমে কি করেছি, 2 ভাগে ভাগ করেছি: প্রকৃত আরোহ এবং অপকৃত আরোহ। হ্যাঁ, দেখো এই যে প্রকৃত আরোহ, অপকৃত আরোহ। প্রকৃত আরোহকে আমরা
তিন ভাগে ভাগ করেছি। অবৈজ্ঞানিক আরোহ যেটা সায়েন্টিফিক ইন্ডাকশন, অবৈজ্ঞানিক আরোহ আনসায়েন্টিফিক ইন্ডাকশন, তারপরে সাদৃশ্য অনুমান অ্যানালজি। আবার অপকৃত আরোহকে আমরা, যেটা ইমপ্রপার ইন্ডাকশন, সেটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি। পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ। পূর্ণাঙ্গ আরোহকে আমরা বলি পারফেক্ট ইন্ডাকশন, যুক্তিসাম্যমূলক আরোহকে আমরা বলেছি ইন্ডাকশন বাই প্যারাটি অফ রিজনিং, এবং ঘটনা সংযোজন আরোহকে আমরা বলেছি ইন্ডাকশন কলিগেশন অফ ফ্যাক্টস। তো শিক্ষার্থীরা, আরোহ অনুমানের যে তিনটা মানে দুই ভাগে প্রথমে আমরা ভাগ করেছি, দুইটা ভাগকে পরে আমরা তিন ভাগে ভাগ করে ব্যাখ্যা করেছি। দেখো, এখন আমরা দেখো অনুমান কাকে বলে। আমরা জানি যে অনুমান মানে আমরা যখন জানা তথ্য থেকে যখন অজানা তথ্যে গমন করি তখন তাকে অনুমান বলে। এটা আমরা প্রথম বর্ষে জেনে এসেছি। আর অনুমান হলো দুই প্রকার, সেটা হলো আরোহ অনুমান এবং অবরোহ অনুমান। শিক্ষার্থীরা, তোমরা জানো অবরোহ অনুমান কাকে বলে এবং আরোহ অনুমান কাকে বলে। তোমরা জানো অবরোহ জিনিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম। তারপর হলো অবৈজ্ঞানিক নিয়ম। অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক ছাড়া শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতাকে ভিত্তি করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের আলোকে কি করা হয়, সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। দেখো যে এ যাবৎ আমি যত কাক দেখেছি সব কাক হয় কালো। আমি কিন্তু পৃথিবীর অন্য কোথাও সাদা কাকের সন্ধান হয়তো পাওয়া গিয়েছে, কিন্তু সেই দৃষ্টান্ত কিন্তু আমরা নেইনি। কয়েকটি দৃষ্টান্ত দেখে, অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত এসেছি যে তোমার সকল কাক হয় কালো। তারপরে দেখো শিক্ষার্থীরা, সাদৃশ্য অনুমান। প্রকৃত আরোহকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানের ইংরেজিতে আমরা বলবো অ্যানালজি। অ্যানালজি শব্দের অর্থ হলো সাদৃশ্য, অনুরূপ বা একই জাতীয়। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে যখন আমরা মিল লক্ষ্য করি তখন আমরা তাকে সাদৃশ্য অনুমান বলবো। আমরা বলি যে মানুষ ও উদ্ভিদের মধ্যে কয়েকটি বিষয় মিল আছে, যেমন জন্ম, বৃদ্ধি, মৃত্যু, খাদ্য গ্রহণ, বংশবিস্তার ইত্যাদি। সুতরাং আমরা সিদ্ধান্তে এসেছি যে মানুষের প্রাণ আছে, সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। আর বাকি যে সংজ্ঞা দিয়েছি তোমাদেরকে, তোমরা অবশ্যই যখন কোনো তোমরা কিছু লিখবে, যেমন বৈজ্ঞানিক আরোহ বা সাদৃশ্য অনুমান, অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে সংজ্ঞা লিখবে, তোমরা বিভিন্ন যুক্তিবিদের সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন যুক্তিবিদের সংজ্ঞাগুলো স্লাইডে দিয়েছি। আচ্ছা, তো বাকিগুলো পড়ার দরকার নেই, আমি তোমাদেরকে জাস্ট রিভিউ করছি, তাই আমি তোমাদেরকে সংজ্ঞাগুলো বললাম না। তবে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, যে দুটি বস্তুর মধ্যে বিশেষ কয়েকটি বিষয়ে লক্ষ্য করে আমরা কি করব, একটি যদি বিশেষ গুণের অধিকারী হয় তাহলে অপরটিও সেই বিশেষ গুণের অধিকারী হবে। এভাবে আমরা সাদৃশ্য অনুমানের সংজ্ঞা দিয়েছি। আর সাদৃশ্য অনুমান হলো দুই প্রকার, একটা হলো সাধু সাদৃশ্য অনুমান আর অসাধু সাদৃশ্য অনুমান। সাধু সাদৃশ্য অনুমান হলো সেই সাদৃশ্য অনুমান যেখানে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মানে ফোকাস করা হয়, যে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তোমার সিদ্ধান্ত নেওয়া হয়। আর অসাধু সাদৃশ্য অনুমানে গুরুত্বহীন বিষয়কে বেশি মানে অপ্রয়োজনীয় বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে অসাধু সাদৃশ্য অনুমান বলে। আমি উদাহরণ তোমাদেরকে পড়িয়েছি, তোমরা আগের স্লাইডে বা আগের ক্লাসগুলো যদি ফলো করো উদাহরণগুলো পেয়ে যাবে। তার মানে কি, সাধু সাদৃশ্য অনুমানে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, আর অসাধু সাদৃশ্য অনুমানে মৌলিক, গুরুত্বহীন এবং অপ্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। তো শিক্ষার্থীরা, আমাদের প্রকৃত আরোহ যেটা প্রপার ইন্ডাকশন শেষ হয়ে গেল। প্রপার ইন্ডাকশনে আমরা কি কি পড়লাম? প্রকৃত আরোহে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান, যেটাকে আমরা বলেছি অ্যানালজি। তো আমরা এখন চলে এসেছি অপকৃত আরোহ, ইমপ্রপার ইন্ডাকশন। যেসব অনুমান প্রক্রিয়াকে আপাতদৃষ্টিতে আরোহ বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো আরোহ নয়, আরোহের মৌলিক বৈশিষ্ট্য অনুপস্থিত, তাকেই বলে অপকৃত আরোহ। অর্থাৎ আরোহের মূল বৈশিষ্ট্য বলতে আমরা কি বলেছিলাম, মনে আছে তোমাদের? আমি তোমাদেরকে যখন বলেছিলাম যে আরোহের মূল বৈশিষ্ট্য, প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হলো কি, আরোহমূলক লম্ফ বা আরোহমূলক ঝুঁকি, যে আমরা
তোমাদেরকে আমি উদাহরণ দিয়েছিলাম যে যখন আমরা ভাত রান্না করি, ভাত রান্না করতে গিয়ে আমরা কি সব ভাতের হাঁড়ির সবগুলো ভাত কিন্তু পরীক্ষা করি না। দু একটা ভাত পরীক্ষা করে যখন দেখি যে ভাত হয়ে গেছে, তখন আমরা সিদ্ধান্ত নেই যে পুরো পাতিলের ভাতটাই হয়ে গেছে। এটাই কিন্তু আরোহমূলক ঝুঁকি বা আরোহমূলক লম্ফ, যেটা অপকৃত আরোহে অনুপস্থিত থাকে। অপকৃত আরোহ 3 প্রকার: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। শিক্ষার্থীরা, তো আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ আরোহটা বলছি। যে আরোহের ক্ষেত্রে কোন শ্রেণীভুক্ত সকল দৃষ্টান্তকে গণনার মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক বাক্যে উপস্থাপন করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। দেখো, এই যে পূর্ণাঙ্গ আরোহের তোমার যে জিনিসটা আছে, কি নোটস, যেটা তোমাদের এই যে পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এ কারণে এই আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। আচ্ছা, যেটা তোমাদেরকে আমি বলি, মনে করো তোমাদেরকে যে আমি যে ভাতের উদাহরণ দিলাম, যে পাতিলের 2 বা 3টা ভাত পরীক্ষা করে আমরা সিদ্ধান্তে আসি যে ভাতটি হয়ে গেছে। এই যে আমরা আরোহমূলক ঝুঁকি নিলাম, পূর্ণাঙ্গ আরোহে কি করে, অপকৃত আরোহে কি করে, সেই ঝুঁকিটা নেয় না। মনে করো একটি ঝুড়িতে 20টি আম আছে, তো 20টি আমকেই পরীক্ষা করা হয়, কেটে দেখা হয় যে 20টি আমই মিষ্টি কিনা। 20টি আম কেটে দেখে কাটার পরে, খাওয়ার পরে আমি সিদ্ধান্তে আসি যে ঝুড়ির প্রত্যেকটি আমি মিষ্টি। অর্থাৎ এখানে অর্থাৎ এই আরোহের ক্ষেত্রে শ্রেণীভুক্ত সকল দৃষ্টান্তকে একটি গণনার মাধ্যমে কি করা হয়, সার্বিক সংশ্লেষক বাক্যে রূপান্তরিত করা হয়। এখানে মানে প্রত্যেকটা জিনিসকে যাচাই করতে হবে, যাচাই করে তারপরে আমার বিষয়টিতে আমি সিদ্ধান্তে আসব। এটা হলো পূর্ণাঙ্গ আরোহ। তারপরে দেখো, ইজি ওয়ে। কোন তথাকথিত আরোহের প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর আমরা যে সার্বিক সিদ্ধান্ত অনুমান করি তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। অর্থাৎ কি নোটস গুলো তোমরা একটু লিখে রাখবে, রাইট ডাউন করে রাখবে। পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই কারণে এই আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। অর্থাৎ অপকৃত আরোহে যেটা থাকে সেটা হলো আরোহমূলক লম্ফ থাকে না। তারপরে দেখো শিক্ষার্থীরা, যুক্তি সাম্যমূলক আরোহ, ইন্ডাকশন বাই পার্টি অফ রিজনিং। যে যুক্তি প্রক্রিয়ায় কোনো যুক্তি দিয়ে একটি বিষয় সম্পর্কে কোনো কিছু প্রমাণ করে ওই প্রমাণিত তথ্যের উপর ভিত্তি করে একই জাতীয় সকল বিষয় সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে যুক্তি সাম্যমূলক আরোহ বলে। যেমন কোনো একটি বিশেষ ক্ষেত্রে প্রমাণিত হলো যে ত্রিভুজ এবিসি এর 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। এর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে সকল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। জ্যামিতি শাস্ত্রে এই প্রকার প্রমাণ পদ্ধতি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এখানে আমি ইজি ওয়ে দিয়েছি। দেখো, যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তির আলোকে সবকিছুকেই আমরা প্রমাণ করতে পারি, তাকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে। তো শিক্ষার্থীরা, তারপরে আছে ঘটনা সংযোজন। এভাবে তোমরা মানে ব্যাখ্যাগুলো একটার পর একটা ব্যাখ্যা দিলে এই যে প্রকৃত আরোহ, অপকৃত আরোহর যে 6টা প্রকার, এই 6টা প্রকার যদি তোমরা ভালো করে বই থেকে পড়ো, তাহলে তোমাদের সিকিউ বলো, এমসিকিউ বলো, তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর খুব সহজ একটা চ্যাপ্টার। তোমাদের এই চ্যাপ্টার থেকে আশা করি তোমরা সবাই 20 মার্কের পরীক্ষা হবে, সিটি দ্বিতীয় সিটি হবে, তোমরা সবাই 20-এ 20 পাবে, সেটা আমি আশা করি। শিক্ষার্থীরা, আজকে রিভিউ ক্লাসে আমি তোমাদেরকে 2টো উদাহরণ দিব, তোমাদেরকে যাতে তোমাদের পড়তে মানে তোমরা যাতে বুঝতে পারো। দেখো, তোমরা আমার উদাহরণগুলোর দিকে একটু খেয়াল করো, একটু স্লাইডের দিকে খেয়াল করো। দেখো, দৃশ্যকল্প একটি, আমি তোমাদেরকে সৃজনশীল কোশ্চেন দিচ্ছি যে তাহমিনা ম্যাডাম পরীক্ষার হলে দায়িত্বরত। যে কক্ষে তিনি আছেন তাতে প্রত্যেকটা এক এক করে জিজ্ঞেস করে দেখেন তারা বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি তখন বললেন, বুঝেছি, এই কক্ষের সবাই বিজ্ঞানের ছাত্র। শিক্ষার্থীরা, আমরা যে এতক্ষণ পড়ে আসলাম, আমরা কি পেয়েছি আমাদের উত্তর? আমরা কিন্তু বুঝে গেলাম
আমরা কিন্তু হয়তো কেউ কেউ পেজ বুঝে গেছি যে উত্তরটা কি হবে। এই দৃশ্যকল্প 1-এ কি বোঝানো হয়েছে। দৃশ্যকল্প 2-এ দেখো, কুমিল্লার লালমাই পাহাড়ে কৃষিকাজ করতে গিয়ে সবুজ মিয়া যখন কোদাল দিয়ে মাটি সমান করতে যান তখন শক্ত কিছুতে তার কোদাল আটকে যায়। ভালো করে খুঁড়ে সেখানে তিনি দেখলেন কুষ্টি পাথরের মাথা, হাত পা জোড়া লাগিয়ে দেখা গেল এটি একটি বুদ্ধের মূর্তি। শিক্ষার্থীরা, তোমরা আশা করি প্রথম যে তোমাদের দৃশ্যকল্প দেওয়া হয়েছে তোমরা আশা করি বুঝে গিয়েছো যে ম্যাডাম কি বললেন। প্রত্যেক ছাত্রকে জিজ্ঞেস করে দেখলেন তুমি কোন বিভাগের ছাত্র, তুমি মানে জিজ্ঞেস করে, তাহলে কি এখানে কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহ, আমরা যুক্তিসাম্যমূলক আরোহ পেয়েছি নাকি পূর্ণাঙ্গ আরোহ। এখানে পূর্ণাঙ্গ আরোহের সেই উদাহরণ, যে বৃষ্টি ঝুড়ি আমের উদাহরণ দিয়েছিলাম না, যে প্রত্যেকটি আম কেটে কেটে দেখলাম যে আমগুলো মিষ্টি, বৃষ্টি আম খেয়ে আমি দেখেছি, আমি সিদ্ধান্ত এসেছি যে আমটি মিষ্টি। ঠিক সেরকম ভাবে তাহমিনা ম্যাডাম প্রত্যেকটা ছাত্রকে এক এক করে জিজ্ঞেস করে তিনি দেখেছেন যে সবাই বিজ্ঞানের ছাত্র। আমি তোমাদেরকে এখানে কিছু প্রশ্ন দিয়েছি, প্রশ্নটাও তোমরা একটু দেখে নাও। প্রথমেই আমি দিয়েছি সাদৃশ্য অনুমান কাকে বলে। এটা হলো 1 মার্কের কোশ্চেন। তোমরা জানো এই কোশ্চেন গুলো এখানে প্রথমটার 1 থাকে, তারপরে খ নাম্বারে 2, গ নাম্বারে 3, ঘ নাম্বারে 4, মোট 10 মার্ক থাকে। এখন সাদৃশ্য অনুমান কাকে বলে তোমরা জানো। সাদৃশ্য অনুমান কাকে বলে সেটা তোমরা তো আমি তোমাদেরকে প্রথমেই বলে এসেছি, আমি রিভিউ ক্লাসেও তোমাদেরকে একটু আগে বলে আসলাম। যখন আমরা সাদৃশ্য অনুমানের ইংরেজি হলো অ্যানালজি, যখন আমরা কি করি তোমার সাদৃশ্য অনুমানে কয়েকটি বিষয়ে, দুটি বিষয়ের মধ্যে যখন আমরা বেশ কয়েকটি বিষয়ের মিল দেখি তখন আমরা তাকে সাদৃশ্য অনুমান বলি। মনে করো একটি গ্রামে 2 বন্ধু কামাল এবং জামাল। কামাল দেখতে ফর্সা, কামাল খুব মেধাবী ছাত্র, কামাল খুব ভালো গিটার বাজায়, কামাল খুব ভালো গান গাইতে পারে। কামাল কি হয়েছে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো এই সিদ্ধান্তের আলোকে আমরা হয়তো কামালের বন্ধু জামালও খুব ভালো গিটার বাজায়, খুব দেখতে খুব ফর্সা, খুব সুন্দর, সেও গান গায়, এর ভিত্তিতে আমরা হয়তো ধারণা করতে পারি যে আমরা মিল খুঁজে পাই। আমরা সাধারণত মিল খুঁজতে যে সাদৃশ্য অনুমান বিষয়টি ব্যাখ্যা করি, তখন হয়তো আমরা বলতে পারি যে জামালও হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। কিন্তু সেখানে আবার বিভিন্ন অনুপপত্তি ঘটে যাবে, যে এখানে ওই যে সাদৃশ্য অনুমানে তোমাদেরকে আমি পড়িয়েছি সাদৃশ্য অনুমান 2 প্রকার, সাদৃশ্য সাদৃশ্য অনুমান, অসাধু সাদৃশ্য অনুমান। আসলে কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাই বলে যে জামালও চান্স পাবে এটা কিন্তু কোনো কথা না। এখানে অসাধু সাদৃশ্য অনুমানের উদাহরণ চলে আসবে। আর সাদৃশ্য অনুমানের উদাহরণ দিতে গিয়ে আমরা তোমাদেরকে বলেছিলাম যে মানুষের মতো মানুষ কি করে, জন্মগ্রহণ করে, তার বৃদ্ধি হয়, মৃত্যুবরণ করে, সে খাদ্য গ্রহণ করে, বংশবৃদ্ধি করে। উদ্ভিদও খাদ্য গ্রহণ করে, বৃদ্ধিপ্রাপ্ত হয়, বংশবৃদ্ধি, তারও মানে তারও জৈবিক যে বিষয়ে খাদ্য গ্রহণের ক্ষমতা আছে। মানুষের প্রাণ আছে, সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। এভাবে আমরা সাদৃশ্য অনুমানের উদাহরণ দিয়েছি। তো আশা করি তোমরা সাদৃশ্য অনুমান কাকে বলে সেটা খুব সুন্দর করে লিখবে এবং ফুল মার্কস পেয়ে যাবে। এই সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে আমি খাতা দেখেছি, এমনও হয়েছে যে আমি 10-এ 10 দিয়েছি। তো আমরা আশা করি তোমরাও এরকম ভাবে পাবে। তারপরে দেখো যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না কেন? কেননা যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না, কেননা এখানে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। শিক্ষার্থীরা, যখন আমরা 2 মার্কের কোশ্চেন অ্যান্সার করব তখন আমরা বলবো যে যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না, কারণ প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য এখানে অনুপস্থিত। একটি যুক্তি দিয়ে কোনো কিছু প্রমাণ করা গেলে একই যুক্তি দিয়ে ওই জাতীয় সবকিছুর প্রমাণ করার প্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে। যেমন একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ হলে সব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ হবে। এখানে প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ নেই। বিশেষ থেকে সার্বিক, জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে আরোহমূলক লম্ফ বলে। তাছাড়া এ ধরনের সিদ্ধান্ত নিতে পরীক্ষণ বা নিরীক্ষণেরও প্রয়োজন হয় না, আবার প্রকৃতির নিয়ম বা কার্যকারণ নিয়মের সাহায্যও নিষ্প্রয়োজন। এই জন্য যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। তোমরা দ্বিতীয় প্রশ্নটা একটু বড় করে ব্যাখ্যা করে দিবে, কেননা এখানে হলো 2 মার্ক।
2 নম্বর গতে আছে দৃশ্যকল্প 2-এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। অর্থাৎ কুমিল্লার লালমাই পাহাড়ে কৃষিকাজ করতে গিয়ে সবুজ মিয়া যখন কোদাল দিয়ে মাটি সমান করতে যান তখন তিনি একটি মূর্তি খুঁজে পান, কিন্তু এই যে তিনি হাত পা জোড়া লাগিয়ে দেখা গেল যে এটি একটি বুদ্ধের মূর্তি সম্পর্কে কিন্তু তার আগে একটি ধারণা ছিল। তারপর আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি, তোমরা কিভাবে প্রশ্নটা অ্যান্সার করবা দেখো। দৃশ্যকল্প 2-এ অপকৃত আরোহের অন্যতম প্রকার ঘটনা সংযোজনের প্রতিফলন ঘটেছে। যে অনুমানে কয়েকটি জানা তথ্য বা ঘটনা বিষয়কে প্রত্যক্ষ করে সেগুলোকে একটি সার্বিক যুক্তিবাক্য বা সামগ্রী হিসেবে প্রকাশ করা হয় তাকে ঘটনা সংযোজন বলে। অর্থাৎ কয়েকটি বিচ্ছিন্ন অংশকে একটার সাথে আরেকটা মিলে যে বিষয়টি জোড়া লাগানো হয় সেটাই হলো ঘটনা সংযোজন। কেননা বুদ্ধের মূর্তি সম্পর্কে তার আগেই ধারণা ছিল। ঘটনা সংযোজনকে যুক্তিবিদ মিল অপকৃত আরোহ হিসেবে উল্লেখ করেন, কারণ এখানে জানা থেকে অজানা বা বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয় না, অর্থাৎ আরোহমূলক লম্ফ থাকে না, বরং একটি ঘটনাকেই পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করা হয়। এর সিদ্ধান্ত হিসেবে গৃহীত বাক্যটি সার্বিকের মতো মনে হলেও আসলে এখানে শুধু একটি ঘটনাকেই প্রকাশ করা হয়, তবু একে অবরোহ অনুমান বলা হয় না, কারণ এখানে সার্বিক থেকে বিশেষে গমন করা হয় না, বরং আরোহের সঙ্গে মিল বেশি থাকায় যুক্তিবিদ মিল একে অপ্রকৃত আরোহের অন্তর্ভুক্ত করেন। তবে যুক্তিবিদ হুয়েল এর মতে এটি প্রকৃত আরোহ, কারণ তার মতে প্রতিটি আরোহেই আমরা বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে সেগুলো একত্রে সংযোজন করে সিদ্ধান্ত গ্রহণ করি। শিক্ষার্থীরা তারপরে দেখো তোমার দৃশ্যকল্প 1-এর সাথে বৈজ্ঞানিক আরোহের তুলনামূলক আলোচনা করো। তোমরা কি বুঝতে পেরেছো যে দৃশ্যকল্প 1-এ কি ধরনের আরোহের কথা বলা হয়েছে? এখানে দৃশ্যকল্প 1-এ মূলত পূর্ণাঙ্গ আরোহের কথা বলা হয়েছে, অর্থাৎ অপকৃত আরোহের কথা বলা হয়েছে। আর বৈজ্ঞানিক আরোহটা কি? প্রকৃত আরোহ। তার মানে কি আমি এখানে প্রকৃত আরোহের সাথে আর বৈজ্ঞানিক আরোহ যেহেতু প্রকৃত আরোহ, আর দৃশ্যকল্প 1-এ যেহেতু এটা পূর্ণাঙ্গ আরোহ, সুতরাং আমার মোটামুটি তুলনামূলক আলোচনাটা প্রকৃত আরোহের সাথে অপকৃত আরোহের মধ্যেই হয়ে যাচ্ছে। আমি যদি এখানে প্রশ্ন যদি আসে প্রশ্ন যদি এভাবে আসে যে প্রকৃত আরোহের সাথে অপকৃত আরোহের পার্থক্য নির্ণয় করো, তোমরা কিন্তু একই উত্তর দিবে। আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি যে দৃশ্যকল্প 1-এর সঙ্গে বৈজ্ঞানিক আরোহের তুলনামূলক আলোচনাটা কিভাবে ব্যাখ্যাটা কিভাবে করা হয়েছে সেটা দেখো। তোমাদেরকে আমি বলছি, যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না, কারণ প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্যগুলো এখানে অনুপস্থিত। একটি যুক্তি দিয়ে কোনো কিছু প্রমাণ করা গেলে উদ্দীপক নির্দেশিত দৃশ্যকল্প 1-এর কাজটিতে পূর্ণাঙ্গ আরোহের মূল বৈশিষ্ট্য। তোমাদেরকে আগেই বলেছি এটি পূর্ণাঙ্গ আরোহের মূল বৈশিষ্ট্য, আর নিচে হলো বৈজ্ঞানিক আরোহের ব্যাপার। এটার মধ্যে তুলনামূলক আলোচনা। পূর্ণাঙ্গ আরোহে অপকৃত আরোহ অনুমানের একটি প্রকার, অন্যদিকে বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার, সেটা তোমাদেরকে বললাম। পূর্ণাঙ্গ আরোহের প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করতে হয় বলে এতে আরোহমূলক লম্ফ থাকে না, অর্থাৎ বিশেষ থেকে সার্বিক বা জানা থেকে অজানায় যাওয়া হয় না। পক্ষান্তরে বৈজ্ঞানিক আরোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো এতে আরোহমূলক লম্ফ থাকে। বৈজ্ঞানিক আরোহের মধ্যে প্রকৃতির নিয়ম ও কার্যকারণ নীতির অনুসরণ হয়। এখানে সিদ্ধান্ত গ্রহণের আগে এর আশ্রয় বাক্যগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়, কিন্তু পূর্ণাঙ্গ আরোহে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় না। পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত হিসাবে আমরা উদ্দীপকের তাহমিনা ম্যাডামের ঘটনাটিকে উপস্থাপন করতে পারি, অন্যদিকে বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত হিসাবে বলা যায় রহিম মরণশীল, করিম মরণশীল, সুতরাং জগতের সকল মানুষ মরণশীল। পূর্ণাঙ্গ আরোহের বাস্তব মূল্য খুব সামান্য বা নাই বললেই চলে, কিন্তু বৈজ্ঞানিক আরোহ ছাড়া আমাদের বাস্তব জীবন পরিচালনা অসম্ভব। অতএব আমরা সহজেই বলতে পারি পূর্ণাঙ্গ আরোহ নামে
তাই আমরা বলতে পারি, তোমাদেরকে তো আমি বলেছি যে দৃশ্যকল্পে একে পূর্ণাঙ্গ আরোহের কথা বলা হয়েছে। তাই আমরা পরিশেষে বলতে পারি যে পূর্ণাঙ্গ আরোহ যদিও মনে করা হয় যে পরিপূর্ণভাবে আরোহের একটি প্রকার, আসলে এটি পরিপূর্ণ নয়। কেননা এখানে কি করা হয়, এখানে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। তো সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে। তোমরা তো দ্বিতীয় বর্ষে, তোমরা প্রথম বর্ষে পরীক্ষা দিয়ে আসছো, তোমরা জানো সবসময় ঘ নাম্বার কোশ্চেনের উত্তরটা একটু বড় করে দিতে হয়, যেহেতু এটাই 4 মার্ক, এটা একটু বড় করে ব্যাখ্যাটা করে দিবে। আর এই যে তুলনামূলক আলোচনা, তোমাদের তো 4 মার্ক, তোমরা অবশ্যই যখন তুলনামূলক আলোচনা আসবে বা কোনো পার্থক্য আসবে, তোমরা 4টে না, তোমরা অন্তত পক্ষে 5টা পার্থক্য আলোচনা করার চেষ্টা করবে। তোমরা সৃজনশীল কোশ্চেন সম্পর্কে তোমাদের সকলেরই সবার খুব ভালো ধারণা আছে। আমি তারপর তোমাদেরকে একটু, যেহেতু রিভিউ ক্লাসের জন্য অন্য ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করি না বা সময় হয় না, বা আমাদের যখন সিলেবাস শেষ হয়ে যাবে তখন যদি আমাদের ক্লাস নিতে হয় তখন আমি তোমাদেরকে আবার আলোচনা করব। যেহেতু আমাদের একটি বড় একটা চ্যাপ্টার, এর জন্য আমি তোমাদেরকে সিকিউ সহ আলোচনা করছি। আমি তোমাদেরকে আরেকটি সৃজনশীল কোশ্চেন দেখাচ্ছি। দেখো এখানে দেখো আছে দৃশ্যকল্প 1, গোলাপ হয় সুন্দর, জবা হয় সুন্দর, চামেলি হয় সুন্দর, অতএব সব ফুল হয় সুন্দর। এটা হলো দৃশ্যকল্প 1। আর দৃশ্যকল্প 2 এ কি দিয়েছি, আমি এ পর্যন্ত যত কাক দেখেছি সবাই কালো, সুতরাং পৃথিবীর সকল কাক কালো। ঠিক আছে, এখন আমার এখানে কি বলা হয়েছে প্রশ্ন, প্রকৃত আরোহ কাকে বলে, অবৈধ সার্বিকীকরণ কখন হয় ব্যাখ্যা করো, দৃশ্যকল্প 2 এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে। তুমি কি মনে করো দৃশ্যকল্প 2 এর চেয়ে দৃশ্যকল্প 1 এর সিদ্ধান্ত বেশি নির্ভরশীল? আমরা সাধারণত বৈজ্ঞানিক আরোহের উপর বেশি নির্ভরশীল, কেননা বৈজ্ঞানিক আরোহ কি করে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতিকে ফলো করে। আমাদের প্রথম প্রশ্নটা দেখো, প্রকৃত আরোহ কাকে বলে। প্রকৃত আরোহ কাকে বলে, যখন আমরা বলবো যে প্রকৃত আরোহ হলো সেই আরোহ, যে আরোহ কি করে, যে আরোহে আরোহমূলক ঝুঁকি বা আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে, তাকেই আমরা প্রকৃত আরোহ বলি। অর্থাৎ যখন আমরা জানা থেকে অজানায় খুব সহজে গ্রহণ করি, তখন তাকে আমরা প্রকৃত আরোহ বলবো। ঠিক আছে, 1 মার্কের যখন কোশ্চেন তোমরা দিবা তখন তোমরা ছোট করেই দিবা, খুব বড় করে দেয়া লাগবে না, বড়জোর একটা উদাহরণ দিতে পারো, আর কি বেশি কিছু লাগবে না। তারপরে দেখো, অবৈধ সার্বিকীকরণ কখন হয় ব্যাখ্যা করো। তোমরা দৃশ্যকল্প 1 এবং 2 এই উদাহরণ মানে এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো। আমি তোমাদেরকে বলছি, প্রকৃত আরোহ যেটা তো তোমাদেরকে বললামই, যে আরোহ অনুমানে আরোহের প্রধান বৈশিষ্ট্য বিদ্যমান, অর্থাৎ আরোহমূলক লম্ফ বিদ্যমান, তাকে প্রকৃত আরোহ বলে। আর 2 নম্বর, অবৈধ সার্বিকীকরণ কাকে বলে। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে অবৈধ সার্বিকীকরণ ঘটে। আরোহের অনুমানে অল্প ব্যাপক থেকে অধিক ব্যাপক বিষয়ে যাওয়ার প্রক্রিয়াকে সার্বিকীকরণ বলে। বৈজ্ঞানিক আরোহে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে সার্বিক বাক্য প্রতিষ্ঠা করা হয় বলে সেখানে সার্বিকীকরণ বৈধ হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা না করে এবং বিপরীত বা অনর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ ছাড়া কেবল একই ধরনের অভিজ্ঞতা থেকে সার্বিক বাক্য স্থাপন করা হয়। আর এইভাবে সিদ্ধান্ত গ্রহণের ফলে সৃষ্ট অনুপপত্তি হচ্ছে অবৈধ সার্বিকীকরণ। দৃশ্যকল্প 2 এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে। তোমাদের কি মনে হয় কি আরোহের প্রতিফলন ঘটেছে? দৃশ্যকল্প 2 এ অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে, কেননা আমরা এ পর্যন্ত যত কাক দেখেছি সবাই কালো, কিন্তু পৃথিবীর সব কাককে আমরা দেখিনি। তাহলে আমরা বলতে পারি দৃশ্যকল্প 2 এ অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। যে আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা না করে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকে বেশ কিছু কালো কাক দেখার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৃথিবীর সব কাক কালো, কিন্তু আমরা পৃথিবীর সব কাককে দেখিনি, সব কাককেও আমরা পর্যবেক্ষণ করিনি। আর সেখানে তোমরা অবৈজ্ঞানিক আরোহ, যখন তোমরা এটা তো অবৈজ্ঞানিক আরোহ, এখানে তোমরা এটা 3 মার্ক, সেখানে তোমরা অবৈজ্ঞানিক আরোহের কিছু বৈশিষ্ট্য দিতে পারো, ছোট করে 3টা বৈশিষ্ট্য দিতে পারো। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে
আরোহের আকারগত ভিত্তি দুটির মধ্যে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অনুসরণ করা হয়, কার্যকারণ নিয়মের অনুসরণ করা হয় না। বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এখানে আরোহমূলক লম্ফ থাকে। আরোহের এই মূল বৈশিষ্ট্য থাকার কারণে এটি প্রকৃত আরোহের অন্তর্গত। আর অবৈজ্ঞানিক আরোহের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কোনো প্রতিকূল বা অনর্থক দৃষ্টান্তের উল্লেখ থাকে না। তাই যখনই কোনো অনর্থক দৃষ্টান্ত পাওয়া যাবে তখনই এই সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে। তো সুতরাং শিক্ষার্থীরা, দৃশ্যকল্প 2-এ যে আমরা অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন দেখলাম সেটা আমরা দেখব এবং আমরা অবৈজ্ঞানিক আরোহের 3টি ব্যাখ্যা দিব। তারপর দেখো ঘ নাম্বার, যেটা সবচেয়ে আমাদের বড় কোশ্চেন। তুমি কি মনে করো দৃশ্যকল্প 2-এর চেয়ে দৃশ্যকল্প 1-এর সিদ্ধান্ত বেশি কার্যকর? শিক্ষার্থীরা, তোমরা কি মনে হয় দৃশ্যকল্প 2-এর চেয়ে 1-এর সিদ্ধান্ত বেশি কার্যকর মনে হয়? আমার কাছেও সেটা মনে হচ্ছে যে দৃশ্যকল্প 1-এর সিদ্ধান্ত বেশি কার্যকর। প্রকৃতির, কেননা দৃশ্যকল্প 1-এ আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম দুটোই ফলো করেছি এবং বিশেষ বিশেষ ঘটনা বা দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সার্বিক যুক্তিবাক্যে পৌঁছেছি। এটা হলো বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। ঠিক আছে, এখানে আমরা বেশ কয়েকটি ফুল নিয়েছি, বেশ কয়েকটি ফুল নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সব ফুল হয় সুন্দর, এই জন্য এটি বৈজ্ঞানিক আরোহ। অন্যদিকে দৃশ্যকল্প 2-এ কাক কালো হওয়ার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তখনই বাতিল হয়ে যায় যখন বাস্তবে পৃথিবীতে সাদা কাকের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। এজন্যই এটি অবৈজ্ঞানিক আরোহ। স্বাভাবিক কারণেই অবৈজ্ঞানিক আরোহের চেয়ে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত শক্তিশালী। নিম্নে যদি আমরা ব্যাখ্যা করি, মানে আমরা যদি বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের ব্যাখ্যা করি, তখন আমরা দেখি যে আরোহের আকারগত ও বস্তুগত উভয় প্রকার ভিত্তির উপর নির্ভর করে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহের আকারগত ভিত্তির মধ্যে কার্যকারণ নিয়মের অনুসরণ করা হয় না, এই জন্য অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত শক্তিশালী হয় না। সুতরাং আমরা শিক্ষার্থীরা বলতে পারি যে দৃশ্যকল্প 2-এর চেয়ে 1-এর সিদ্ধান্তই বেশি নির্ভরযোগ্য, কেননা দৃশ্যকল্প 1-এর যে দৃষ্টান্ত দিয়েছি সেটা হলো বৈজ্ঞানিক আরোহ, আর দৃশ্যকল্পে যে সিদ্ধান্তগুলো করেছি সেটা হলো অবৈজ্ঞানিক আরোহ। আর বৈজ্ঞানিক আরোহে কি করা হয়, তোমার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি ফলো করা হয়, আর অবৈজ্ঞানিক আরোহে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি গ্রহণ করা হয়, কার্যকারণ নীতি গ্রহণ করা হয় না। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি আমার ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমরা আগের 3টা ক্লাস সহ এই আজকের একটা ক্লাস, মোট 4টা ক্লাস করবে দ্বিতীয় সিটি পরীক্ষার জন্য। আর ক্লাসগুলো যদি ভালো করে করো, অবশ্যই তোমরা বই পড়বে। আমি তোমাদেরকে অল্প একটু সময় তোমাদেরকে পড়িয়েছি, বা এইটুকু সময়ে আসলে অতটুকু সবকিছু বোঝা যায় না। তোমরা অবশ্যই ভালো করে বই পড়বে, আমাদের অনেক বই আছে, তোমরা বইগুলো ভালো করে পড়বে এবং পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করবে। আর আশা করি তোমরা আশা করি সবাই খুব স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর আমার সাথে এতক্ষণ তোমরা ছিলে, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।